ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে। কিন্তু আপনার ভিতরটা মানবার মতো কিছু পাওয়ার জন্য আকুপাকু করত, এতে আপনার পক্ষে ঢের সুবিধা হয়েছে। ধর্ম, আধ্যাত্মিক, ঈশ্বর, আত্মদর্শন, ব্রহ্মজ্ঞান, শাস্তিকতা, সাধুতা, পুণ্যকর্ম, পরকাল, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ, প্রাণায়াম, সমাধি ইত্যাদি সম্বন্ধে কতগুলি মন গড়া ধারণা নিয়ে যারা গুরুর কাছে আসে এবং ওই ধারণার মাপকাঠিতে যারা গুরুকে বিচার করে, তারা অনেক সময় বঞ্চিত হয়। একজন হয়তো সাধন তত্ত্ব জানবার লোভে আমার কাছে আসলো, আমি হয়তো তাকে বললাম গরুর ঘাস কাটতে, গরুর আজ্ঞা পালন করে পুণ্য হয়, সেই লোভে লোভে সে হয়তো গেল ঘাস কাটতে। ঘাস কেটে ফিরতে দেরি হয়ে গেল, এদিকে খিদেই পেট চোঁচো করছে। এসে অসময়ে আনন্দবাজারে গিয়ে রাঁধুনি বামুন উঠল মুখ খিচিয়ে। অমনি অহংকার, অভিমান, সন্দেহ, অবিশ্বাস সবগুলি এসে জেকে বসল। ওই দিন রাত্রে সে হয়তো টিকিট কাটল, তারপর আর তার টিকিটই পর্যন্ত দেখা গেল না এই মুলুকে, এই জীবনে। বাইরে গিয়ে হয়তো বলে বেড়াচ্ছে, মশাই সৎসঙ্গের কথা বলছেন, ওখানে ধর্মের ধও নেই, আছে প্রবল বিষয় বুদ্ধি। আমি গেলাম ঠাকুরের সাধন তত্ত্ব শিখতে, তিনি কিনা আমাকে বললেন ঘাস কাটতে। এরকম কত রকমের যে হয় তা তো ইয়াত্তা আছে। নিখুঁত ও নিয়মিতভাবে নিষ্ঠা সহকারে ঘাস কাটার মধ্যে দিয়ে নিজের অহংকার, অভিমানকে নিয়ন্ত্রণ করার ভিতর দিয়ে পরিবেশের সঙ্গে শুভ সংগতি বজায় রাখতে গিয়ে তার যে কতখানি বাস্তব সাধন হতো, সে কি তার বোঝবার জো আছে? এখানে যারা আছে সবাই যে আমাকে ভালোবেসে আছে তা মনে করবেন না। এমন লোকের অভাব নেই যারা আমাকে ভগবান বলে প্রচার করে, কিন্তু স্বার্থ ও অভিমানে আঘাত লাগলে তৎক্ষণাৎ আমার স্বার্থ ত্যাগ করে। বুঝবেন, তারা আমাকে যে কোনো মুহূর্তে অস্বীকার করতে পারে, ত্যাগ করতে পারে। কথাগুলি কঠোর মনে হচ্ছে, কিন্তু এই হচ্ছে আদত ব্যাপার। বাড়ির পোষা ময়নাটার উপর মানুষের যে প্রীতি ও মমতা হয়, আজীবন যজন যাজন ইষ্টভীতি করেও অনেক ইষ্টের উপর সে প্রীত ও মমতাটুকু হয় না। তাই সব চলনটাই হয় কেমন যেন কৃত্রিম। খেপুদা, বঙ্কিমদা বিদায় নিলেন। ইতিমধ্যে আরও 2-3 জন আসলেন। উপস্থিত একটা মায়ের দিকে চেয়ে শেষে ঠাকুর রহস্য করে বললেন, আমি যদি মানুষ না হয়ে টাকা হতাম তাহলে তোর ভালোবাসা লুফে নিতে পারতাম। মাটি বললেন, আপনি কি যে কন? শেষে ঠাকুর হাসতে হাসতে, মাঝে মাঝে অপ্রিয় সত্য কথা কয়, সেটা আমার দোষও কইতে পারে, গুণও কইতে পারো। যখন দেখি মোলায়ম করে সত্য কথা কইলে তোমাদের অনেক চামড়া ভেদ করে না, তখন দায় থেকে তোমাদের ভালো চেয়ে একটু একটু কড়া কথা কই। তোমাদের কাউকে প্রয়োজনবশত রূঢ় কিছু বললে আমার যে কতখানি লাগে তা যদি তোমরা বুঝতে। এরপর শেষে ঠাকুর তামাক চেয়ে খেলেন। তামাক খাওয়ার পর বালকের মতো উৎসুক সহকারে একটা ঘড়ির অংশগুলি দেখতে লাগলেন। কেষ্টদার কাছে আবার খুঁটে খুঁটে জিজ্ঞাসা করলেন, এটা কি, ওটা কি, এতে কি হয়? কেষ্টদা সব খুঁটিনাটি করে বুঝিয়ে বললেন। শেষে ঠাকুর, এমন ঘড়ি করা যায় না যে বছরে একবারে বেশি দম দেওয়া লাগবে না। কেষ্টদা, খুব সূক্ষ্ম লম্বা স্প্রিং যদি হয়, কিংবা দম ফুরিয়ে গেলে আপনা থেকেই দম হয়ে যাবে, এমনতর যান্ত্রিক ব্যবস্থা যদি থাকে তাহলে হতে পারে। শেষে ঠাকুর, আমাদের দেশে আগে সময় নির্ণয় করতো কি করে? কেষ্টদা, সূর্যের ছায়া মেপে সময় নির্ণয় করা হতো। শেষে ঠাকুর, আমার মনে হয় যে কালে পল, বিপল, অনুপল ইত্যাদি কথা হামেশাই প্রচলিত ছিল, তখন সেগুলি শুধু গাণিতিক সিদ্ধান্ত হিসাবেই ছিল না, দৈনন্দিন জীবনেও ওর প্রয়োগ ছিল এবং তা নির্ভুলভাবে নির্ধারণ করার মতো উপযুক্ত ব্যবস্থা ছিল। সূর্যের ছায়া মেপে সময় নির্ধারণের কথা যা বলছেন তার অনেক অসুবিধা আছে। যেমন বৃষ্টির দিনে যখন সূর্য দেখা যায় না, তখন মানুষ সময় ঠিক করবে কি করে, রাত্রে কি করবে? আমরা জ্যোতিষী গণনা দেখতে পাই, সময়ের কত ক্ষুদ্রতম অংশ ওর মধ্যে ক্রিয়াশীল। সময়ের ওইসব ক্ষুদ্রতম বিভাগগুলি নির্ণয় করার মতো যন্ত্র ছিল বলে আমার মনে হয়। যন্ত্রবিজ্ঞানে আপনারা যে কম ছিলেন তা কিন্তু নয়। ছিটে ফোটা খবর যা মেলে তাতেই তো অবাক বনে যেতে হয়। 1000 বছর বিজিত অবস্থায় বাস করে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, কৃষ্টি ভুলে গেছি। তোতা পাখির মতো মনিবার যা শেখাচ্ছে তাই শিখছি, যা বলাচ্ছে তাই বলছি।
ভালো করে ঢোঁড়েন, জাতির সত্যিকার ইতিহাসটা উদ্ঘাটন করে দেন। জীবনের প্রত্যেকটা বিভাগে আমাদের পিতামহেরা কতখানি উন্নতি করেছিল, কথায় কথায় গাথায় গাথায় সেগুলি চালিয়ে দিন। মায়েরা ছেলের কোলে করে নিয়ে শুয়ে ওই গল্প করুন। পিতা পুত্র, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, এদের দৈনন্দিন আলোচনার সামগ্রী হোক আমাদের পূর্বপুরুষের গৌরব গাথা। কত বড় একটা কৃষ্টির অধিকারী যে এরা ছিলেন তা বোঝা যায় এই দেখে যে লক্ষ ঘাত প্রতিঘাতের মধ্যেও এত বড় প্রাচীন জাতি আজও টিকে আছে, এবং শুধু টিকে থাকা নয়, দুনিয়াকে নিত্য নতুনভাবে দিয়ে চলেছে। স্বামী বিবেকানন্দকে যে পাশ্চাত্য দেশ এতখানি সম্মান দেখালো, সে তার চেহারা দেখে নয়, তার কাছ থেকে তারা এমন কিছু পেয়েছিল যা তারা আর কোথাও পায়নি। রবীন্দ্রনাথ চলে গেলেন, কিন্তু আজও সারা বিশ্বে তার সমাদর। শুনি রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে পৃথিবীর সব দেশেই বিদ্য সমাজের একটা প্রচণ্ড আগ্রহ বিদ্যমান। কত ভাষায় তার কাব্য ও সাহিত্য অনুবাদ হচ্ছে। জাতির মজ্জায় মজ্জায় অনেকখানি মাল না থাকলে কি এমন সব মানুষের আমদানি হতে পারে? কন কি কেষ্টদা, আমি সুখ রাখার জায়গা পাই না যখন ভাবি আজও আমাদের দেশে ভগবান রামকৃষ্ণ ঠাকুরের মতো বিশ্বত্রাতার আবির্ভাব হয়। পরমপিতা আপনাদের প্রতি সুপ্রসন্ন, তার নেক নজরে আছেন আপনারা। আপনাদের বিনাশ নাই, সব নাশকেই বিনাশ করবার জন্য অবিনশ্বর হয়ে থাকতে হবে আপনাদের দুনিয়ার বুকে। কেবল লক্ষ্য রাখবেন বিয়ে থাওয়া গোলমেলে ভালো ছোপগুলি নষ্ট না হয়ে যায়, আর অনুলোম চালাতে গিয়ে যেন অজ্ঞাতে প্রতিলোমের কারণ ঘটাবেন না। তার চাইতে বরং সুবর্ণ বিয়ে ভালো, তার থেকে বরং সবর্ণ বিয়ে ভালো। কেষ্টদা, অনুলোম চালাতে গিয়ে প্রতিলোম ঘটান বলতে আপনি কি বলছেন তা বুঝতে পারছি না। সেজে ঠাকুর, ধরেন একটা যশোহর সুরেনরা দেশে ওদের বলে নমশূদ্র, লোকের ভাবে ওরা শূদ্র, কিন্তু তা তো নয়, ওরা হলো পারসব বিপ্র। বামুনের রক্ত ওদের গায়ে, ওদের মেয়ে যদি কাস্তের ঘরে হয় তাহলে তা হবে ডাহা প্রতিলোম। আর বিপ্রে ওইর সজ্জাত হলে ওদের মা হলো শূদ্রা, তাই হলো ওদের ছেলেরা ক্ষত্রিয় কন্যা। বৈশ্য কন্যাকে যদি বিয়ে করে তাও হবে প্রতিলোম, কারণ ওদের মাতৃবর্ণ নিম্নতর। এইসব লক্ষ্য করতে হয়। তাছাড়া প্রত্যেকটি সম্প্রদায় ও শ্রেণীর ইতিহাস যথাযথভাবে বের করতে হয়। নবসায়কদের প্রত্যেকটি শ্রেণী বৈশ্য কিনা সে বিষয়ে সন্দেহ আছে। ওদের মধ্যে উচ্চতর বর্ণের অনুলোমজাত সন্তান থাকা অসম্ভব নয়। যেমন প্রফুল্ল সরোদ্দা, এদের দেখলেই আমার মনে হয় হয়তো এদের মধ্যে বামনাই ছিট থাকতে পারে। কিন্তু আমার মনে হওয়ার দাম কি যদি শাস্ত্র ও ইতিহাসে নজির না পাওয়া যায়? আমি প্রফুল্লকে কত কয়েছি ঘেঁটে দেখতে, তাও গায়ে করে না। প্রফুল্ল, যারা এইসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করে তাদের অনেকের মধ্যেই দেখেছি কেমন যেন একটা হীনমন্যতা ক্রিয়া করে, বামুন সাজার বুদ্ধি। তাই আমার ও ভালো লাগে না। শেষটা আমারও হয়তো ওই ভাব এসে যেতে পারে। আর উপরে যত বেশি লোক থাকে সেই তো ভালো, হাউস মিটিয়ে প্রণাম করে যায় অনেকে। শেষে ঠাকুর, পাগল আর কি, নিজের সত্যিকারের পরিচয়টা জানতে চেষ্টা করার মধ্যে হীনমন্যতা কোথায়? আর শুধু তোরটাই যে বের করতে বলছি তা তো নয়, নবসায়কদের সবগুলি শাখা সম্বন্ধে নির্ভরযোগ্য উক্তি ও তথ্য বের করবি। অরঙ্গিল হয়ে গবেষণা করে যেমনি তেমনি করবি। প্রফুল্ল, আপনি বলার পর আমি কিছু কিছু ঘাঁটাঘাঁটি করেছি, কিন্তু নানা বইতে নানা বিরোধী উক্তি ও তথ্য পাওয়া যায়, কোনো পথ পাওয়া যায় না। শেষে ঠাকুর, হাতড়াতে হাতড়াতে সংকেত পেয়ে যাবি। একটু পরেই বললেন, চলেন রোদের মধ্যে যাই, শীতে যেন জমে গেছি। বাইরে এসে কেষ্টদার ঘাড়ে হাত দিয়ে উত্তরমুখী হয়ে মাতৃমন্দিরের দিকে এগোলেন। খানিকটা এগিয়ে দেবু ভাইকে বললেন, মোড়াটা নিয়ে আয় তো কাজল মায়ের ঘর থেকে। দেবু ভাই ছুটে গিয়ে মোড়া এনে পেতে দিলেন। সেজে ঠাকুর রোদ পিট করে বসে রমজানের কাছ থেকে ধান পানের সব খবর নিতে লাগলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।